আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কৃষিবিদ, রেহাবের স্বনামধন্য প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আলী আফজাল স্যার। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে সুন্দর আজকের এই আয়োজনে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানার জন্য। আমরা আশা করব রেহাব পরিবারের পক্ষ থেকে আগামী দিনে এই প্রতিষ্ঠান রেহাবের সাথে সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে রেহাব বাংলাদেশের আবাসন শিল্পের একমাত্র রাষ্ট্র স্বীকৃত প্রতিষ্ঠান। বাংলাদেশে আবাসন জগতে আমরা যারা কাজ করছি, এটা একটা অনেক বড় সেক্টর। আমরা অনেক সময় কম্পেয়ার করে বলেছি রাষ্ট্রীয় সরকারের সাথে যে ইভেন বিজেপির থেকে বড় সম্ভব। বর্তমান রিহ্যাব মেম্বার যারা আছেন তার মধ্যে প্রায় 12 জন এমপি রয়েছে, 2 জন মন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী রয়েছে। তাহলে এই সংগঠনটা কতটা গুরুত্বপূর্ণ খেয়াল করবেন। আর্থিকভাবে আমাদের রিহ্যাব মেম্বার আবাসন সেক্টর যেটা আছে, জিডিপি প্রায় 16% সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ আমরা কন্ট্রিবিউট করে থাকি। আমরা সরাসরি রাষ্ট্রকে প্রায় 60,000 কোটি টাকা ট্যাক্স দিয়ে থাকি প্রতি বছর। বিদেশ থেকে যে রেমিটেন্সটা আসে তার প্রায় 21% আমাদের প্লট ফ্ল্যাট বিক্রির মধ্য দিয়ে বাংলাদেশে আসছে। এমপ্লয়মেন্ট প্রায় 50 লক্ষ মানুষ এই আবাসন সেক্টরে কর্মরত রয়েছে। ইন্ডাস্ট্রি, যে রড সিমেন্ট শুরু করে যে ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে আছে। তাহলে বুঝতে পারছেন আবাসন সেক্টর যদি ভালো থাকে তাহলে এটার সাথে রিলেটেড অনেক কিছু, দেশ ভালো থাকবে, দেশের জিডিপি ভালো থাকবে, দেশের যে গভর্নমেন্টের যে 8 লক্ষ কোটি টাকা যে রেভিনিউ কালেকশনের টার্গেট তার একটা বড় অংশ রিহ্যাব মেম্বারে দিয়ে থাকে। বিদেশ থেকে রেমিটেন্স সেটা একটা বড় অংশ আসছে। সো আবাসন যদি ভালো থাকে, এক কথায় দেশ ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন। দুর্ভাগ্য, আমি রিহ্যাবের প্রেসিডেন্ট আছি মাত্র 4 মাস। এর আগে গোটা দেশ, গোটা জাতি আমাকে কৃষি বিজ্ঞানী হিসেবে চিনত, কারণ আমার পড়াশোনা, বেড়ে ওঠা, সর্বশেষ অস্ট্রেলিয়াতে পিএইচডি করা এগ্রিকালচারে বায়োটেকনোলজিতে। বাংলাদেশের গবেষণা সিস্টেমের প্রধান বিজ্ঞানী হিসাবে প্রায় 20 বছর কাজ করার সুযোগ হয়েছে। তা আমি এই 4 মাসে যখন যেখানে গিয়েছি, বলতে পারেন যে একেবারে ওয়াসার এমডি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় মিটিং করেছি। কিন্তু সবাই দেখলে প্রথম একটা হাসি দেয়। কেন বলেন তো? যে আপনি কৃষি বিজ্ঞানী, আপনি ভূমিদস্যুদের জায়গায় কেন আসছেন? মানে মিনিংটা হচ্ছে যে আপনি এই ভূমিদস্যুদের জায়গায় কেন আসছেন। অর্থাৎ আবাসন সেক্টরে একটা ইমেজ সংকট রয়েছে। আমরা চেষ্টা করছি প্রথমে ইমেজ সংকটটা একটু কাটা উঠে যায়। আমি রাষ্ট্রকে কণ্ঠে বলেছি যে আর 5টা ট্রেড বডি নেতা হিসেবে আপনাদের কাছে আমি কোনো দাবি দাওয়া নিয়ে আসিনি। মনে রাখবেন, আবাসন মানুষের যে বেসিক নিডস রয়েছে 5টা, তাই না? অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। 3 নম্বর হচ্ছে আবাসন। আবাসন তো এসেনশিয়াল নিডস। এসেনশিয়াল নিডসটা ফুলফিলের দায়িত্ব কার? রাষ্ট্রের না? রাষ্ট্র। তাহলে আবাসন ব্যবসা যারা করছে তারা তো রাষ্ট্রেরই কাজ করছে। আমরা রাষ্ট্রের উন্নয়ন সহায়ক শক্তি। আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন বাংলার 18 কোটি মানুষের সবাই ভালো গ্যারান্টি দিতে পারবেন না, আমিও ডক্টর আলী আফজাল আমার বাংলাদেশের 18 জন রিহ্যাব মেম্বার তাদের সকলে ভালো গ্যারান্টি আমরা দিতে পারবো। কিছু খারাপ থাকতেই পারে, কিন্তু খারাপ বলে ভূমিদস্যু বলার আগে আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে
আজকে ঢাকা শহরকে নান্দনিক কারা করেছে, ঢাকা সিটিকে আইকনিক কারা করেছে। আমি ইমোশনাল বলছিলাম, আপনারা বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আপনি ঢাকা শহরের যে কোনো অভিজাত এলাকা বা নর্মাল এলাকা, মিরপুর বলেন, ধানমন্ডি, গুলশান, বানানে, যেখানে যান, আপনি র্যান্ডামলি 20টা বিল্ডিং সিলেক্ট করবেন সুন্দর দেখে, অসুন্দর না, সুন্দর 20টা বিল্ডিং র্যান্ডাম সিলেক্ট করবেন দূরের থেকে তাকায়। এরপরে বিল্ডিং এর গোড়ায় যে নামটা দেখবেন যে বিল্ডিং এর নাম কি আছে, দেখবেন আমার কোনো না কোনো আবাসন ব্যবসায়ী, আমার কোনো না কোনো রিহ্যাব মেম্বার বিল্ডিংটা বানিয়েছে। তো সেই বিল্ডিং কি বানানোর পরে সেখানে কাস্টমার উঠছে না, যারা ফ্ল্যাট কিনেছে তারা উঠছে না, উঠছে তো। তাহলে আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে খারাপ বলেন, আপত্তি নাই, কিন্তু খারাপ বলার আগে আপনার ভালো স্বীকৃতি দিতে হবে যে ঢাকা শহরকে নান্দনিক করেছে দেশের আবাসন সেক্টর, এদেশের আবাসন ব্যবসায়ী। এখন একটু হাততালি দেন, আপনার এদেশে একমত না? তাহলে ঢাকা শহরকে নান্দনিক করেছে কারা? এদেশের আবাসন শিল্পে যারা জড়িত আছেন, ব্যবসায়ী, তারা। এখানে হয়তো যারা আছেন অধিকাংশ মুসলমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে কি বলেছেন? যে আমি ব্যবসাকে হালাল করেছি আর রিবা, সুদকে হারাম করেছি। তাহলে ব্যবসা হালাল, আর সেই ব্যবসা যে আবাসন হয়, আবাসন মানুষের এসেনশিয়াল নিড, তাই না? তাহলে সেটা কি শুধু হালাল নাকি সাদকা জারিয়া হয় বলেন? একজন মানুষের মাথা গোজার ঠাঁই নাই, সেই মাথা গোজার ঠাঁইটি বানাচ্ছে কারা? এই আবাসন ব্যবসায়ীরা। তাহলে এটা কি সাদকা জারিয়া না? এবং ব্যবসায়ীদের সম্মান সম্পর্কে আল্লাহ রাসূল কি বললেন? তাদের হাসর নাসর হবে শুহাদা নবী রাসূলদের সাথে। কতটা সম্মান চিন্তা করতে পারছে, কতটা মর্যাদা চিন্তা করতে পেরেছে। আর সেখানে আবাসন ব্যবসাটার মর্যাদা আরো বেশি হবে। একটা শর্ত আছে, কি বলেন তো? সৎ ব্যবসায়ী হতে হবে। সকল ব্যবসায়ীর ক্ষেত্রে আল্লাহ রাসূল সার্টিফিকেট দেন নাই, সৎ ব্যবসায়ী হতে হবে। আমি আবার বলছি, আবাসন সেক্টরে যারা ব্যবসা করেছেন সকলেই চেষ্টা করেছেন ভালো কিছু করার জন্য। আমি আগেই বলেছি যে কিছু খারাপ থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। একটা সোসাইটি সব মানুষ ভালো কখনোই হয় না। যুগে যুগে নবী রাসূল যখন, তখনও কিন্তু একটা সংখ্যা ভালো ছিল, আবার একটা সংখ্যা খারাপ হচ্ছে। খারাপ আর ভালোর কম্বিনেশন থাকবে। আমি রাষ্ট্রকে বলেছি যে আপনারা আসেন, আমরা যৌথভাবে যারা খারাপ করছে সেটা ধরবো আমরা, কিন্তু রাষ্ট্রের এই সেক্টরটাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আপনি দেখেন বাংলাদেশের যে পপুলেশন আছে এখন কত? 18 কোটি, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 20 কোটি বলে চালা যাচ্ছেন, প্রায় বলে 20 কোটি। কারণ বাংলাদেশের অ্যাকচুয়াল পপুলেশন কত বোধহয় আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? তো বাংলাদেশের যে পপুলেশন গ্রোথ আছে, যাতে 2050 সালে পপুলেশন হবে, বর্তমান যে গ্রোথটা আছে 25 কোটি, আর 2100 সালে হবে 35 কোটি। যদি পপুলেশন ডাবল হয়ে যায়, আজকে 18 কোটি 36 কোটি হয়ে যায়, বাংলাদেশে এরিয়া কি বাড়বে? চারিদিকে ইন্ডিয়া, তারা কি কিছু জায়গায় ছেড়ে দেবে? দেশ কি বড় হবে? হবে কিনা? তাহলে দেশের এরিয়া বাড়বে না, কিন্তু পপুলেশন বাড়বে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বলছি, আপনি শুধু ড্যাব না, ড্যাবের মধ্যে অনেক সমস্যা আছে, ডিটেল এরিয়া প্ল্যান, কিন্তু গোটা দেশটাকে আপনি মোটা থেকে 5টা ভাগে ভাগ করেন, জোনিং করেন, যেটা মালয়েশিয়াতে আছে, থাইল্যান্ডে আছে, হংকং এ আছে, সিঙ্গাপুরে আছে, চায়নাতে তো আছে, আগে থেকে করেছে। একদম ফিক্স করে ফেলেন যে দিস ল্যান্ড ইজ ফর এগ্রিকালচার, এটা হাত দেওয়া যাবে না, হাত দিলে হাত কেটে দেওয়া হবে। বাংলাদেশের আর 1 ইঞ্চিও চাষযোগ্য জমি নষ্ট করা যাবে না, তাহলে মানুষ না খেয়ে মারা যাবে। একই সাথে দিস ল্যান্ড ইজ ফর হাউজিং, দিস ল্যান্ড ইজ ফর ওয়াটার বডি, দিস ল্যান্ড ইজ ফর ফরেস্ট্রি, এন্ড দিস ল্যান্ড ইজ ফর ইন্ডাস্ট্রি। এইভাবে ওটা থেকে 5টা ভাগ করতে হবে।
যেটুকু আমাদের ভাগে পড়লো আবাসন ব্যবসায়ীদের ভাগে, আমি মাননীয় বলেছি যে আপনি তাদেরকে ডেকে আমাদের প্রকৌশল, আমাদের প্ল্যানার যারা আছেন, আর্কিটেক্ট যারা আছেন, আবাসন ব্যবসায়ী থেকে ডেকে বলেন, তোমাদের যে আবাসন 18 কোটি মানুষের জন্য যে আবাসনের জায়গাটা দেওয়া হয়েছে, এর থেকে আর 1 ইঞ্চি জায়গাও বেশি দেওয়া সম্ভব হবে না। কিন্তু ভবিষ্যতে যখন পপুলেশন ডাবল হবে, 36 কোটি 40 কোটি হবে, তাদের আবাসন ব্যবস্থা এর মধ্যেই তোমাদেরকে করতে হবে। আমি নাকি পরিষ্কার করে বলছি, এটা অসম্ভব না, এটা করা যাবে, আমরা করতে পারবো। কিভাবে করা যাবে? আমাদেরকে ভাটিতে লাগাতে হবে। 1 তলা 1.5 তলা 2 তলা বিল্ডিং করে আমরা যদি গোটা দেশটা সেফ করি, 18 কোটি মানুষ যখন 36 কোটি হবে, সবার হয়তো বাড়ি হবে কিন্তু চাষের জায়গা থাকবে না, মানুষ না খেয়ে মারা যাবে। আর সেই কাজটা কিন্তু আবাসন ব্যবসায়ী করছে। একটা ছোট্ট জায়গাকে প্ল্যান করে কিভাবে অনেক বেশি লোক বাস করতে পারে সেই ব্যবস্থা তারা করছে। ইন্ডিভিজুয়ালি একজন মানুষের বাড়ি করতেই পারে বা একটা বিল্ডিং করতেই পারে, কিন্তু অনেক নাগরিক সুবিধা সে কিন্তু নিজে তৈরি করতে পারে। আজকে যে সিটি যে প্ল্যানটা আমি দেখলাম, তার মধ্যে নাগরিক সকল সুবিধা হয়েছে না? আচ্ছা, এই জায়গাটাতেই মনে করেন যে আমি ধরলাম যে এই স্যাটেলাইট সিটি হলো না, আপনারা যার যার মধ্যে বাড়ি করবেন, তাহলে ওই নাগরিক সুবিধা সবগুলো হবে কিনা বলো? সেই কাজটাই কিন্তু করছে আমার আবাসন ব্যবসায়ীরা। একটা নান্দনিক শহর তৈরি করা হচ্ছে, একটা বাসযোগ্য লিভেবল সিটি তৈরি করা হচ্ছে, একই সাথে অ্যাফোর্ডেবল সিটি তৈরি করা হচ্ছে। যেখানে এখন যে প্ল্যানটা করা হয়েছে, সুন্দর পরিবেশ, ঢাকার একটু সাইডে, কারণ ঢাকা তো আপনারা জানেন যে লিভেবল সিটির যে ইন্ডেক্সটা গ্লোবালি আছে, আবহাওয়া পরিবেশ খারাপের দিক থেকে ঢাকা কয় নম্বরে আছে? নিচের থেকে 2 নম্বরে আছে। সবচেয়ে খারাপের দিক থেকে আমরা 2 নম্বরে অবস্থান করছি। সেখানে এরকম নান্দনিক সিটি তৈরি করা হয়, তাহলে কি পরিবেশ ভালো হবে না খারাপ হবে? এই জায়গায় রাষ্ট্রকে সাপোর্ট দিতে হবে, রাষ্ট্রকে আগে আসতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের রাষ্ট্র আমাদেরকে প্রতি পদে পদে আপনাকে আটকানোর চেষ্টা করে। প্রত্যেকটা জায়গায় আমি স্পষ্ট করে বলেছি, বারবার বলেছি, মিডিয়াতে বলেছি, রাষ্ট্র আমাদের প্রতি পদে আটকাচ্ছে। আপনি দেখেন জমি রেস্ট 16% দিতে হয়, 15% দিতে হয়, এলাকা বেঁধে 12% দিতে হয়। বিশ্বের কোথাও নাই। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনি হংকং এ যান, চায়না যান, কুয়ালালামপুরে, মালয়েশিয়া যান, থাইল্যান্ড যান, 5% নিচে, প্লাস মাইনাস 5% এর মধ্যে হয়ে যায়। আর বাংলাদেশের সাবরেজিস্ট্রারের ঘুষ এটা প্রায় 20% করে যায়। এটা খুবই দুঃখজনক। তাহলে একজন মানুষ যদি 1 কোটি টাকার সম্পত্তি কিনে 20 লাখ টাকা রেজিস্ট্রি করা হচ্ছে, তখন কি হবে? তখন যেটা হয়, আমি স্পষ্ট করে বলেছি একদম সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী যে আপনার এটা করার কারণে অনেকে কিন্তু ভিন্ন রাস্তা গ্রহণ করে, জমি রেজিস্ট্রি করে না, পাওয়ার নিচ্ছে, জমি রেজিস্ট্রি করতেছে না, ব্লাড রেজিস্ট্রি করতেছে না, অসংখ্য আছে আমাদের কাছে। আপনি এটা 5% করেন, আপনার ইনকাম 1 টাকাও রাষ্ট্রে কমবে না। যখন সকলে রেজিস্ট্রি করবে, আপনার ইনকাম কিন্তু কমবে না, রাষ্ট্র সবসময় বাঁকা রাস্তা যাবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য ভালো চান, কিন্তু এদেশের আমলাতন্ত্র, আমলা বলতে শুধু আমি অ্যাডমিন কার্ড বলছি না, টোটাল যে আমলাতন্ত্রটা আছে, জালের মতো বিস্তার করে আছে, তারা কিভাবে আপনাকে ধরা যায় সে ধরার বুদ্ধিগুলো বের করে রাখছে। ব্যবসায়ীদেরকে যেমনি পারুক তারা আটকানোর চেষ্টা করতেছে। তাহলে এই জায়গাগুলো পরিচ্ছন্ন করতে হবে। আমি বলতে চাই, আবাসন যেহেতু শুধু ব্যবসা নয়, আবাসন হচ্ছে মানুষের মৌলিক অধিকার পূরণের জন্য আমরা রাষ্ট্রের সহায়ক শক্তি। আমি স্পষ্ট করে বলেছি, আমার আবাসন ব্যবসায় হচ্ছে রাষ্ট্রের ডেভেলপমেন্ট পার্টনার। আমরা ভূমিদস্যু নই, আমরা রাষ্ট্রের ডেভেলপমেন্ট পার্টনার। হ্যাঁ, 2 যদি ভুল করে, অন্যায় করে, আমরা একসাথে মিলে কাজ করবো, কাঁধে কাঁধ মিলে কাজ করবো, তাদেরকে আমরা ধরবো যাতে অন্যায় করতে না পারে। কিন্তু এই রাষ্ট্রকে যদি বাসযোগ্য করতে হয়, আমি স্পষ্ট করে বলেছি যে আমরা যদি এখনই প্ল্যান না করি,
এই রাষ্ট্রের দুর্ভাগ্য, রাষ্ট্রের কোনো লং টার্ম প্ল্যান নাই, সুদূরপ্রসারী প্ল্যান নাই। আমি গভর্নমেন্ট চাকরি করেছি, পাবলিক সার্ভেন্ট হিসেবে 20 বছর কাজ করার সুযোগ আমার হয়েছে। 54 বছরে আমরা অনেক সরকার দেখেছি। সব সরকারের একটা কমন মেথড, ক্ষমতায় আসলেই 4 বছরের প্ল্যান চায়। কারণ প্রথম 6 মাস তো বুঝতে যায় মন্ত্রীদের, আর চিন্তা করে শেষের দিকে তো 6 মাস যখন মিছিল মিটিং করে বিদায়ের সময় চলে আসবে, তাহলে কাজ করার সময় মূলত হচ্ছে 4 বছর। সবাই চায় 4 বছরের প্ল্যান দেয়। আমি স্পষ্ট বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এই শর্ট টার্ম প্ল্যান দিয়ে জাতির কোনো লাভ হবে না। ইউ হ্যাভ টু মেক এ লং টার্ম প্ল্যান। আজকে রোম যেটা দেখছেন, আজকে প্যারিস যেটা দেখছেন, আজ থেকে 100 বছর আগে তারা 200 বছর প্ল্যান করেছে। 200 বছর পরে প্যারিস রোমের পপুলেশন কত হবে, তাদের নিড কি হবে, সেই ভিত্তিতে প্যারিসের মাটির নিচে 5টা করে লাইন আছে। দুর্ভাগ্য বাংলাদেশে লং টার্ম প্ল্যান হতে না। আমি মনে বলেছি, আপনি পিপিপি কনসেপ্টে আসেন। আপনি বিভিন্ন জায়গায় বলছেন যে আপনি লিভেবল সিটি চান, অ্যাফোর্ডেবল হাউজিং দিতে চান আপনার জনগণ। আমি বলি সেক্ষেত্রে আপনার রাষ্ট্র দরকার নেই। আপনি রাষ্ট্র আপনি ব্যবসা করতে পারেন না। রাজুক এবং রাষ্ট্র ব্যবসা করতে পারেন না। রাষ্ট্র হচ্ছে জনগণের সেবা দেবে, সার্ভিস দেবে। আমি বলছি আপনি পিপিপি কনসেপ্টে কিচ্ছু না, ঢাকাকে যদি বাসযোগ্য করতে হয়, কারণ ঢাকা ছোট্ট একটা জায়গা, অলরেডি 3 কোটি মানুষ ঢুকে গেছে, ঢাকা তো লোড নিতে পারছে না। আমি বললাম যে কিচ্ছু না, সিম্পল, আমরা প্ল্যান দিচ্ছি। আমরা বলেছি যে আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি রোড ম্যাপ দিয়ে দেবো, এনাদের 40 আছে মধ্যে কি করতে হবে। আমি বলে আমাকে দেন, আমি এটা বাস্তবায়ন করব। আমি বলেছি ঢাকা শহরের চারিদিকে আমরা এই যে সিটটা দেখলাম, সেটাও কিন্তু একটু দূরেই আছে। মানিকগঞ্জ আছে, মুন্সিগঞ্জ আছে, গাজীপুর আছে, নরসিংদী আছে, এই যে 5-6টা শহর আছে। এইখানে আপনারা যদি আমাদেরকে ল্যান্ড দেন, আমরা নান্দনিক শহর বানিয়ে দেবো আপনাকে, যে সিটির মধ্যে 1 বছর থাকলেও কাউকে বাইরে আসতে হবে না। সেখানে মেডিকেল থাকবে, হসপিটাল থাকবে, স্কুল থাকবে, কলেজ থাকবে, ইউনিভার্সিটি থাকবে, এভরিথিং দিয়ে আমরা নান্দনিক সিটি বানাবো। এবং অত্যন্ত কম খরচে আমরা মানুষের কাছে প্ল্যানটা সেল করবো। আপনি শুধু এরিয়া সিলেক্ট করে ডিসিকে বলেন যে জায়গাটা অ্যাকর্ড করুন। পিপিপি কনসেপ্টে যায় যে রাষ্ট্রের দায়িত্ব জনগণকে আবাসন দেওয়া, আপনি ল্যান্ডটা ফ্রি দেন। এরপর আসেন ওই সিটি তৈরি করতে কত টাকা লাগবে, এটা কোনো রকেট সায়েন্স না। আপনার সরকারি ইঞ্জিনিয়ার আছে, আমার প্রাইভেট ইঞ্জিনিয়ার আছে, একসাথে বসবে কত কস্টিং আছে, তার সাথে কস্ট অফ ফান্ড এবং 10% বা 50% প্রফিট ধরে আপনি রেট ফিক্স করে দেন, এই রেটে সেল করতে হবে, আমরা সেই রেটে সেল করবো। আমি বলেছি রাষ্ট্রকে 1 টাকা শুরু করতে হবে, সেটা না রেটে করার বাস্তব হবে না। সেটা হলো আপনাকে একটা কমিউনিকেশন তৈরি করতে হবে, যেন মানিকগঞ্জ থেকে বাংলাদেশের সচিবালয় 1/2 ঘন্টা আসতে পারে। এই কাজটা রাষ্ট্রকে করতে হবে। আপনারা বুঝছেন কিনা? যদি আপনি মানিকগঞ্জ থেকে 1/2 ঘন্টা সচিবালয় ঢুকতে পারেন, তাহলে তার কি ঢাকা থাকা দরকার আছে? একটা মেট্রো রেল যদি করে দেওয়া হয়, শুধু এক টানে ঢাকা যাবে, একটা চলে যাবে। আমি ইউরোপ আমেরিকার গল্প বলছি। আপনাদের ক্যালকাটা গেছেন না? দেখবেন দিনের বেলা লোকে লোকারণ্য, সব খালি মানুষ মানুষ মানে ডিজিজ করতেছে। সন্ধ্যার পরে পুরো শহর ফাঁকা। কারণটা কি? ওই যে মেট্রো আছে, সব মেট্রো থেকে যাদের বাড়ি চলে যাচ্ছে, পরের সকালে এসে আবার অফিস করে আবার বাড়ি চলে যাচ্ছে। এভাবে করে যদি আসলে প্ল্যান করা হয়, এই প্ল্যান 4 বছরে হবে না। গভর্নমেন্টকে 100 ইয়ার্স প্ল্যান করতে হবে। 2001 সালে 40 কোটি মানুষ হবে, এটাকে মাথায় করে রাষ্ট্রকে প্ল্যান তৈরি করতে হবে। আজকে দেখেন সরকার চাচ্ছে যে আপনারা কম দামে ফ্ল্যাট দেন, আপনারাও চান, আপনারা যারা এখানে কাস্টমার আছেন আপনারাও চান যে কম দামে ফ্ল্যাট পাই, কম দামে জমি পাই। সেই জায়গায় রাষ্ট্রের একটা সাপোর্ট লাগে, পলিসি সাপোর্ট, আর বলছি কোনো টাকা সাপোর্ট লাগবে না। আমরা আবাসন ব্যবসায়ীরা গরিব না, আপনার কাছে কোনো টাকা চেতে আসেন, বেকার চেতে আসেন, আপনি কিছু পলিসি সাপোর্ট দেন, আর কিছু লাগবে না। আপনি রেজিস্ট্রেশন খরচা কমান ফেলেন, আপনি ট্যাক্স ব্যাটটা একটা কমান ফেলেন, কারণ এটা তো এসেনশিয়াল নিডস, এটা তো কোনো আর পাঁচটা ব্যবসার মতো নয়। একসাথে লজিস্টিক্যাল টাকা আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি,
আজকে বাংলাদেশের যে বাজেটের রেভিনিউ যেটা আসে টোটালটাই তো আমরা ব্যবসায়ীরা দেই। তারপর শুধু আবাসন খাতে ব্যবসায়ী কিন্তু 60,000 কোটি টাকা ক্যাশ দিচ্ছি আমরা। আপনি সেই টাকা দিয়ে লজিস্টিক দেন। লজিস্টিক মানে কি? বিদ্যুৎ, পানি, গ্যাস এবং পেট্রোলের কানেকশনটা করে দেন। বাকি সব আমরা করবো। আজকে গুলশানের একটা জমির দাম কত বলেন? আচ্ছা গুলশান দরকার না, আপনার এই এলাকায় এক কাঠা জমির দাম কত? কত জানেন এই এলাকায়? 3 কোটি 5 কোটি আছে এলাকা ব্যক্তিগত রাস্তার বড়। আমি যদি মানিকগঞ্জ যে গভর্নমেন্টের জায়গা আমাকে অ্যাকাউন্ট করে দেয় সেটা 5 লাখ টাকা পাওয়া না? না কষ্টটাকেও কমে বলছি, ব্যবসাটা 300 লস করবে না। তাহলে 5 কোটি দিয়ে কাঠার পরিবর্তে আমি 5 লাখ টাকা পাচ্ছি, তাহলে কত? প্রায় 1000 কোটি কমে গেল না? নাকি 100 কোটি? 5 লাখ ইন্টু 100 টাইমস কিন্তু কমে গেল আমার কষ্ট অফ ফান্ড। মানে ল্যান্ডের যে বিনিয়োগটা সেটা 100 ভাগ কমে গেল। ভাই আমি ব্যবসায়ী দিন শেষে আমি কিন্তু মানবিক ব্যবসায়ী। এদেশে প্যাট্রিয়টিক আমার এত লাভ করা দরকার নাই তো। তাহলে রাষ্ট্রের পুলিশের কারণে কিন্তু দেখেন আপনাদের কাস্টমারদের জন্য 100 ভাগ কম, মানে খরচ কমে গেল, ল্যান্ডের যে ইনভেস্টমেন্ট কমে গেল। বাকি বিল্ডিং বানানোর খরচ সেটা তো আমাদের যেটা আছে সেটা দিয়ে আমরা করবো। তাহলে সরকার যেটা চাচ্ছে যে লিভেবল, বাসযোগ্য শহর, সরকার চাচ্ছে অ্যাফোর্ডেবল, কম দামে আর বাংলাদেশের মধ্যম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষদের ফ্ল্যাট দিতে। তাহলে এটা যদি করা হয় তাহলে ইজিলি করা সম্ভব। এবং তারা কারা? তারা হচ্ছে আমাদের মতো এই সমস্ত উদ্যোক্তা যারা এই তাদের জীবনটাকে বেছে নিয়েছেন এই আবাসিক ব্যবসার জন্য। আগে বলেছি যেটা শুধু ব্যবসা নয়, শুধু হালাল ব্যবসা নয়, এটা বলে সাথে জায়গার মতো হবে। একটা মানুষ যদি কমিটমেন্ট অনুযায়ী আমাদের কোনো ব্যবসায়ী একটা প্লট, একটা ফ্ল্যাট দিতে পারে, ওরা কিন্তু সারা জীবন দোয়া করবে যে একটা ফ্ল্যাটে টাকা দিয়েছিলাম, যথাসময় পেয়েছি, ভালো মতো পেয়েছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি আজকের যে উদ্যোগ, আমি উদ্যোক্তাদের সাধুবাদ জানাই, তাদের জন্য আশীর্বাদ করি এবং তারা যেন সত্যিকার ভাবে তাদের যে ছবি, তাদের যে পিকচার একটা দেখানো হয়েছে, এটা হচ্ছে স্বপ্ন। তা বিশ্বাস করি এই স্বপ্ন হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর পর দেখবেন যে স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন হয়েছে। সেই বাস্তবায়নের সহায়ক শক্তি কিন্তু আপনারা যখন আগে আসবেন, তার 2 পক্ষ লাগে কিন্তু আগে আসবেন, আপনারা কিনবেন, সময় মতো কিস্তি দিবেন, টাকা দিবেন, একই সাথে দেখবেন যে যারা দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু ডেভেলপমেন্টের কাজ শুরু করতে পারে। আমি আশা করি যে এই উদ্যোগ সফল হবে, সার্থক হবে এবং এখানে ক্রেতা বিক্রেতা সকলেই আছেন। আমি বিশ্বাস করি আপনারা সকলেই এই মধ্য দিয়ে লাভবান হবেন এবং সত্যিকার ভাবে একটা বাসযোগ্য, লিভেবল এবং অ্যাফোর্ডেবল যে শহর যে স্বপ্ন করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে। আমি আপনাদের সকলের শুভকামনা করছি এবং সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।